সব সন্তানের ভাগ্যে কি হয় বাবা মাকে সেবা করার? পরপর ৫ বার আমার মার ব্রেনে খুব মানে ও মেজর অপারেশন হয়েছিল। যে ছোটবেলা থেকে ওরা যেটা শিখলো বেসিক নলেজটা যেন ওদের স্ট্রং হয়। কারণ আমার সময় তো আসলে সবার জন্য সেম, তাই না? কিন্তু কাজের ক্ষেত্র বলেন বা রেসপনসিবিলিটি তো অনেক। যে আমরা যদি বিষয়টাকে চাপ মনে করি তাহলে কিন্তু এটা আমার উপর চাপই সৃষ্টি করবে। আচ্ছা। কিভাবে বাবা মা কি শান্তি চান? পাবেন? কি চান? তাদের যে মেন্টাল যে ডিমান্ডটা সেই ডিমান্ডটা বুঝে তাদেরকে সার্ভ করা। যার যেটা দরকার সেখানে দেয়া এবং আ সময়টাকে ভাগ করে নেয়া। বাবা-মার জন্মদিন, তাদের ম্যারেজ ডে, এই যে স্পেশাল যে দিনগুলো আছে তাদেরকে জাস্ট একটু হাই হ্যালো রিমাইন্ড করা, করে দেয়। রিমাইন্ড করা যে না আসলে মানুষটা তো এরকম না। তাহলে সামথিং রং। সবাইকে স্বাগতম নিউট্রাইন কেয়ার প্রেজেন্টেড পডকাস্ট বয়সের খুঁটিনাটি আজকের আরেকটি নতুন পর্বে। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা অসংখ্য নারীর প্রতিদিনের নীরব যুদ্ধকে তুলে ধরে। অফিস, সন্তান, সংসার, প্রবীণ বাবা মা। এক নারীর প্রতিদিনের ভারসাম্য যেন এক লুকানো ক্লান্তি, একটি অদৃশ্য যুদ্ধ। নারীদের সামাজিক ও পারিবারিক অংশগ্রহণের বাহিরেও লেবার ফোর্স পার্টিসিপেশনে প্রায় ৪৫% নারী সক্রিয়ভাবে যুক্ত। একদিকে কর্মস্থলের দায়িত্ব, অন্যদিকে সন্তান, পরিবার, প্রবীণ বাবা মার যত্ন। এ যেন এক অদৃশ্য তৃতীয় শিফট, যার কোনো বিরতি নেই, কোনো ছুটি নেই, নেই কোনো স্বীকৃতি। আজ আমরা আলোচনা করব নারীরা কিভাবে এই চাপ সামলান, কিভাবে তারা নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখেন, পরিবার কিভাবে সাহায্য করতে পারেন এবং প্রবীণ বাবা মায়ের যত্নে নারীর ভূমিকা কতটা কঠিন ও গুরুত্বপূর্ণ। আজ আমাদের সাথে আছেন আমাদের অতিথি মিসেস ফারজানা, যিনি তার পেশাগতভাবে রয়েছে একটা চ্যালেঞ্জিং জার্নিতে সময় দিচ্ছেন পরিবার এবং মা বাবা শ্বশুর শাশুড়িকে। আজকের অতিথি আমাদের সামনে বিষয়গুলো আরও বাস্তব অভিজ্ঞতার আলোকে তুলে ধরবেন। স্বাগত এবং ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনার কাছে আজকে শুরুতেই জানতে চাবো আপনার পেশাগত ভূমিকা, পরিবারে আপনার দায়িত্ব এবং এই সব কিছুকে কিভাবে ম্যানেজ করছেন। আ আমি আসলে গত প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছি মা ও শিশুর পুষ্টি, আ স্বাস্থ্য, পুষ্টি এবং শিশু বিকাশ নিয়ে। আমি আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ফুড অ্যান্ড নিউট্রিশন এ এবং আমি পিএইচডি করছি আ বিইউপি তে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এ এবং আমি এখন কাজ করি নিউট্রিশন কনসালটেন্ট হিসেবে ইউনিসেফ এ। গত ২৫ বছর ধরেই আমার কাজ আসলে মা ও শিশুর পুষ্টি, শিশু বিকাশ এ নিয়েই আসলে কাজ আমার। অনেক ধন্যবাদ। ব্যক্তিগতভাবে একটু যদি ছোট্ট করে বলেন। ব্যক্তিগত জীবনে আমার হাসব্যান্ড ডক্টর। আমার ২ ছেলে। বড় ছেলে ইংল্যান্ডে আছে। ও অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এবার পিএইচডি করছে। আর ছোট জন এ লেভেল কমপ্লিট করে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিচ্ছে। শুরুতেই যেটা আপনার কাছে জানতে চাবো, আপনার সাথে যখন আসলে আপনি আসার আগে আপনাকে একটু স্টাডি করা হচ্ছিল, তখন আপনার ব্যক্তিগত পরিসরটা আমরা জেনেছি যে আপনার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি সব মিলেই আপনার একটা চমৎকার জীবন। আম অফিস, সন্তান, সংসার, বাবা-মা। এই যে ৪ টা আপনার যদি আমি বলি যে ৪ টা দিক, এই ৪ টা দিককে একসাথে সামলাচ্ছেন কিভাবে? আসলে কোনটাই তো জীবনে আ কম গুরুত্বপূর্ণ না। আমার যে বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, এল্ডারলি যারা আছেন, তাদের যেমন গুরুত্ব আমার সন্তান, আমার সংসার সবাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে আমি যেহেতু কর্মজীবী, ১ম এ আসলে আমার চাকরির কথাটাই যদি বলি, আমি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমি চিন্তা করি যে অবশ্যই আমার আ কাজের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি সিনসিয়ারলি কাজ করার এবং এই যে বলছেন যে হ্যাঁ, আমার ৪ টা সাইড ম্যানেজ করতে হয়, সেক্ষেত্রে উইকেন্ড বলে আমার আসলে কিছু নাই। আমি উইকেন্ড হোক বা রাত জেগে হোক আমার অফিসের কাজটা আমি ডিউ টাইমে দেয়া মানে ডেডলাইনটা ফুলফিল করা এবং কোয়ালিটি। কোয়ালিটি এবং ডেডলাইন আমি কখনোই কম্প্রোমাইজ করি না। সেটা যেকোনোভাবেই হোক। এবং সেই সাথে আমার যে এল্ডারলি বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি তারা মোটামুটি কাছাকাছি বয়সী। তো আসলে আমার এল্ডারলিদেরকে নিয়ে বলতে পারেন যে সংগ্রামটা শুরু হয়েছিল ২০০৯ থেকে। আমার মা তখন ব্রেইন হেমোরেজ হয় আমার মার। তো পরপর ৫ বার আমার মার ব্রেইনে খুব মানে ও মেজর অপারেশন হয়েছিল। এবং সেই সময় আমি প্রায় ২ টা বছর আমার মাকে নিয়ে হসপিটালে আমার বেশি সময় কেটেছে। তখন আমার সন্তানদের বয়স বড় ছেলে ৭ বছর,
ছোট ছেলে ৩ বছর, খুবই একটা ক্রিটিক্যাল টাইম ছিল তার তখন। মানে ২ বছরে ৫ বার আপনার আম্মার ব্রেন হেমোরেজের ব্রেনের কারণে অপারেশন হয়েছে এবং একটা আমার সার্জারি আম্মা স্টেপে ডায়াবেটিক যেতে হয়েছে। পেশেন্ট ছিলেন, তো বারবার উনার ইনফেকশন হয়ে যেত। অপারেশনটা সাকসেসফুল হচ্ছিল না। তার পরবর্তীতে দেখা গেল যে আমার শ্বশুর খুব ফ্রিকোয়েন্টলি তার ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হতো। তাকে নিয়েও আমাকে হসপিটালে যেতে হয়েছে। তারপর আমার বাবার দেখা গেল যে হার্টে রিং পরানো হলো। আমার বাবারও ব্রেন হেমোরেজ হয়েছে। বাবারও অপারেশন হয়েছে অনেকবার। এর মাঝে আমার শাশুড়ির হাত ভাঙলো। মানে বয়স্কদেরকে নিয়ে যেটা হয় আরকি। আসলে তার মানে এটা গেল আপনার প্রভিন্স সাইডটা মোটামুটি ২০০৯ সাল থেকে হ্যাঁ, যে আমার স্ট্রাগলটা স্ট্রাগল পিরিয়ডটা একের শুরু পর হলো। এক শুরু হলো যে হুম। একজন বাসায় আসে তো আরেকজন হসপিটালে যায়, আরেকজন হসপিটাল থেকে আসে তো আরেকজন বাসায়। পালাক্রমে চলছিল। এরকম চলছিলই। আর সেই সাথে আমার ছেলেরা ২ ছেলে যখন ছোট, তো সেই সময়টাতে ওদেরকেও আমাকে টেক কেয়ার করা, তাদের খাওয়া-দাওয়া থেকে শুরু করে স্কুলিংটা সবকিছু আমাকেই দেখতে হতো। তো ওই সময়টাতে তাদেরকেও সময় দিতে হয়েছে এবং এর মধ্যে আমার আবার চাকরিতে আমি খুলনাতে পোস্টিং হলো আমার। ঢাকায়ও তখন ছিলাম না। তো বুঝতেই পারেন আরো যে টাফ একটা খুবই জার্নি টাফ অ্যাডেড ছিল হয়ে যায়। যে খুলনা থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমি আসতাম। আবার শুক্রবার থেকে শনিবারে ব্যাক করতাম। তো এভাবে অবশ্যই খুব স্ট্রাগল ছিল টাইমটা। আর সংসার তো আছেই। তাহলে সংসারের কাছ আপা থেকে এই তো ছুটি যেটা নাই। জানতে চাচ্ছি আসলে আমাদের ওয়ার্কিং ওম্যানদের যেটা কমন প্যাটার্ন হয়, এই যে পরিকল্পনাগুলো এগুলো ব্যালেন্স করা বা ভারসাম্য করার পরিকল্পনাগুলো কি, কি করেছিলেন? কোন, কোন স্টেপগুলো আপনার সহযোগিতা করেছে? অসুস্থ বাবা-মা, শ্বশুর-শাশুড়ি পালাক্রমে হসপিটালে যাচ্ছেন, আসতেছেন, ছোট্ট সন্তান, আ জবের ট্রান্সফরমেশন। তো সবকিছু মিলে কিভাবে সংসার, আপনার হাসব্যান্ড, এই যে ভারসাম্য, এই ভারসাম্য রক্ষার জন্য কোন, কোন স্টেপগুলো বা টিপসগুলো আপনি নিয়েছিলেন যেটা আপনাকে সহযোগিতা করেছে জার্নিটাকে কমপ্লিট করার জন্য? হ্যাঁ, এটাতে আসলে তো একটু ম্যানেজ করতেই হয়। হুম। যেমন ধরেন আমি এল্ডারলির কথা যদি বলি, তাহলে আমি কেয়ার গিভার রেখেছি। কারণ ২৪ টা ঘন্টা তো আসলে আমার অ্যাটেনশন এল্ডারলিদেরকে দিতে পারছেন না। অ্যাটেনশন দেয়া সম্ভব না। আমি তাদেরকে টাইম টু টাইম মনিটর করেছি। যে আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি সবার খাবার কি হবে না হবে সেটা আমি অবশ্যই দেখেছি। এবং তাদেরকে টাইমলি ওষুধ দেয়া এবং তাদেরকে ট্রিটমেন্টের জন্য যেখানে যখন নিয়ে যাওয়া সেটা নেয়া। কিন্তু ২৪ ঘন্টা তাদের সাথে যে একজন থাকা এবং এইটা আমি তো সলিউশন, নিউট্রাউইন হ্যাঁ। থেকেও কেয়ার গিভার নিয়েছি এবং এজন্য আবারও আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আমার শাশুড়ি যখন হাত ভাঙলো, তখন আপনার যে কেয়ার গিভার আমি নিয়েছিলাম সে খুবই চমৎকার সার্ভিস দিয়েছে। তো সেক্ষেত্রে হয় কি মেন্টালি একটুখানি মানে কাজটা ভাগাভাগি করে যেটা হয় যে, যেকোনো সময় যেকোনো বিপদে তারা আমাকে ইনফর্ম করতে পারে। আর আমিও টাইম টু টাইম তাদেরকে মনিটর করে কাজের কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারি। যার জন্য একার উপরে অতটা চাপ পড়ে না। তার মানে একটা সলিউশন আমরা এল্ডারলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেলাম যে আপনি কেয়ার গিভার রেখেছেন যারা আপনাকে হেল্প করেছে। এটা হয়তো মেইড হলে এই সহযোগিতাটা আপনার জন্য টাফ হয়ে হ্যাঁ, যেত। এটা কেয়ার সম্ভব গিভার না। হওয়ার কারণে, হ্যাঁ। স্কিল ট্রেইনড হওয়ার কারণে আপনাকে তারা কোঅপারেশন এবং করেছে তাদের আপনার উপর ডিপেন্ড করা রিপ্লেসমেন্ট যায়। বা এক্সাক্টলি। ডিপেন্ডটা। হুম। আরেকটা যেটা করেছেন প্রপার কেয়ার প্ল্যান করেছেন তাদেরকে মেইনটেইন করার ক্ষেত্রে। অর্থাৎ দিন শেষে আপনি এটাকে যাতে প্রপারলি মনিটর করে তাদের অবস্থাটা বা স্ট্যাটাস সম্পর্কে আপনি অ্যাওয়ার থাকতে পারেন। সেকেন্ড হুম। যেটা হচ্ছে আপনার পেশাটাকে কিভাবে মেইনটেইন করেছেন? পেশাটাকে আমি আগেই যেটা বলেছি, এটা সবসময় যে আমার সুপারভাইজার বা আমার কলিগদের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকবে যে সবাই যে হুম, পজিটিভ হবে তা কিন্তু এটা এরকম নাও হতে নাও পারে। হতে পারে। আমারও সবসময় ছিল না। কিন্তু সেক্ষেত্রে হয় কি ১ নাম্বার বিষয় হচ্ছে যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট নিজেকে তৈরি করে নিতে হয়। এবং সুপারভাইজারদের সাথে একটা ভালো সম্পর্ক রাখা, কমিউনিকেশন। কলিগদের সাথে হুম। একটা ভালো সম্পর্ক রাখা। এটা তো অবশ্যই মেইনটেইন করতে হবে এবং নিজের জায়গায় সিনসিয়ার থাকতে হবে অবশ্যই। কারণ প্রফেশন টা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমি যেহেতু একটা রেসপনসিবিলিটি নিচ্ছি কাজের, সেই রেসপনসিবিলিটি তো আমাকে ফুলফিল করতেই হবে। এবং অবশ্যই এটা একটা সেনসিটিভ রেসপনসিবিলিটিতে যারা ডেভেলপমেন্ট সাইডে কাজ করছেন বা যে যেখানেই কাজ করছি, ওইটা যেহেতু সোসাইটিতে একটা ডিফারেন্ট ইমপ্যাক্ট ক্রিয়েট করে, তার মানে ওই সিনসিয়ারিটি, সেনসিবিলিটিটা এটা ব্যক্তিগতভাবে আপনাকেই নিতে হচ্ছে। থার্ড যেটা হচ্ছে সন্তানদের ক্ষেত্রে কিভাবে পরিকল্পনা করেছেন? সন্তানদের ক্ষেত্রেও একইভাবে আমি ১ম এই যে মানে আমি যেহেতু ওদেরকে নিয়ে একদম টাইম টু টাইম বসার সময় পাচ্ছি না, সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে ওদেরকে এমন একজন টিউটর দিতে যে তাদেরকে আসলে আন্তরিকভাবে
গ্রহণ করবে, সে টিউটরটা সময়টা দেবে। সময়টা দেবে, এবং তাদের যে বেসটা আমার কাছে মনে হয়েছে যে সন্তান খুব ফাস্ট হবে, ক্লাসের সবচেয়ে বেস্ট রেজাল্ট করবে, আমি কখনো এটা নিয়ে ওরিড এই না। মাইন্ডসেটটা আপনার না, ছিল না, যেটা আমি আসলে সবসময় মোস্টলি চেয়েছি প্যারেন্টস এর যে মধ্যে পাওয়া যায়, একটা কম্পিটিটিভ মানে কম্পিটিশন। হয়তোবা, বাট আমার বা আমার হাজবেন্ডের কারোরই এটা ছিল না। আমরা সবসময় চেষ্টা করেছি ও যে বেসিকটা যেন স্ট্রং হয়। যে ছোটবেলা থেকে ওরা যেটা শিখলো বেসিক নলেজটা যেন ওদের স্ট্রং হয়। তো সেটা আমি আসলে টাইম টু টাইম মনিটর করেছি। তাদের প্যারেন্টস মিটিং গুলোতে রেগুলারলি আমি জয়েন করতাম, এবং টিচারদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল আমার। আমি মাঝে, মাঝে ফোনেও তাদের সাথে ফলো আপ করেছি আমার বাচ্চারা কেমন করছে। আর টিউটরের সাথে তো করতামই। এবং সেই সাথে আমার তাদের যে বন্ধুর মাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। কানেকশন। হুম। আর আমি নিজে থেকে যেটা করতাম, ধরেন আ আমার একটা ফ্যামিলিতে, আমি আগে জয়েন্ট ফ্যামিলিতে থাকি। এটা সবচেয়ে আমার কাছে একটা ব্লেসিংস মনে হয়। আমার শ্বশুর, শাশুড়ি, দেবর, আমার বাচ্চারা সবাই একসাথেই থাকি আমরা। তো তখন দেখা গেল যে হয়তো আমি সাপোজ একটা উদাহরণ যদি আমি বলি যে একটা আম ১ ডজন কমলা না কিনে আমি হয়তো ৪ টা কমলা কিনলাম। কিনে আমার ছেলেদেরকে বললাম যে, "এটা একটা ছিলে কোষগুলোকে সবাই মিলে ভাগ করে খাও।" তো ওরা কি হলো যে ওটা নিজেরা কিন্তু ছিলতে শিখলো। আবার অরেঞ্জ কালারের আর কি, কি আমার আশেপাশে আছে সেটা কালারটা ওরা কালার শিখলো। আইডেন্টিফিকেশনটা। হ্যাঁ, এবং এই কয়টা কোষ হলো, সেটা কতগুলো দাদাকে দিল, কতগুলা দিদাকে দিল। তো তার কাছে কতগুলো। এখান থেকে কিন্তু আমি তাদেরকে কাউন্টিংটা ম্যাথমেটিক্স শিখে হ্যাঁ, ফেললেন। এভাবে চেষ্টা করতাম যে একসাথে কম্বাইনলি কিভাবে অনেক কিছু করা যায়। কারণ আমার সময় তো আসলে সবার জন্য সেম, তাই না? কিন্তু কাজের ক্ষেত্র বলেন বা রেসপনসিবিলিটি তো অনেক। যার জন্য আমি চেষ্টা করতাম যে অল্প সময়ের মধ্যে কিভাবে অনেক কিছুকে আমি ট্যাকেল ম্যানেজ করতে করতে পারি পারেন। চমৎকারভাবে সবসময়। ব্যালেন্স করেছেন আপা। আর সবশেষ, খুব সেনসিটিভ, ভাইয়া এবং আপনার হাসব্যান্ড এবং সংসারের সময়টাকে কিভাবে ফোকাস করেছেন? হ্যাঁ, এটাও অবশ্যই অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার হাসব্যান্ডও ডক্টর, উনিও অনেক ব্যস্ত। তো যখনই উনি চেম্বার থেকে আসেন, আমরা এট লিস্ট প্রতিদিনই একসাথে ১ কাপ চা খাই। এটা এইটা হচ্ছে আপনার আমাদের কোয়ালিটি দুজনের টাইম। জন্য একটা রিক্রিয়েশন, এবং এই সময়টাতে আমরা দুজন আমাদের সন্তানদেরকে নিয়ে, বাবা-মাদেরকে নিয়ে শেয়ার করি। এবং প্রতিদিনই কিন্তু দেখেন প্রতিটা মানুষেরই কিছু ভালো লাগা, খারাপ লাগা থাকে। এই সময়টাতে আমরা শেয়ার করি। আবার রাতের খাবারটা আমরা একসাথে খাই আমার বাচ্চাদের সাথে। ওই সময় বাচ্চাদের সাথেও কথা বলি যে আজকে কি, কি ভালো কাজ করলো, আজকে কোন কাজগুলো তার খারাপ লাগলো। এই বিষয়গুলো টিচার, স্কুল মানে নতুন কি শিখলো, এই ধরনের অনেক কিছু। আমরা কি শিখলাম কাজ করতে গিয়ে। আমার হাসব্যান্ড হয়তো গল্প করলো যে একটা ক্রিটিক্যাল পেশেন্ট সে কিভাবে ডিল করলো। আমি হয়তো গল্প করলাম যে আমি একটা মিটিং কিভাবে সাম সামাল দিলাম। এই বিষয়গুলো নিয়ে খুব খোলামেলা আলোচনা হতো। এবং আমার কাছে মনে হয় আমরা কখনোই আ প্রফেশনাল লাইফে আসলে কে কত আর্ন করছি, কার কত টাকা, কে কোনটাতে কন্ট্রিবিউট করছি, বাচ্চাদের সাথে এই ধরনের কোনো কথা বা কেউ কারো সম্পর্কে একটা নেগেটিভ কথা আমরা কখনো এটা করিনি। এটা একটা চমৎকার লেসন আপা, যেটা আমরা চাইল্ড নিয়ে কাজ করার সুবাদে আমিও দেখেছি যে বাচ্চাদের আসলে ফ্যামিলির এই জায়গাটা, বাবা-মা বা প্যারেন্টস সচেতন থাকা খুবই দরকার, যে একে অন্যের প্রতি শ্রদ্ধা বা নেগেটিভ ইস্যুগুলো যেন না আসে ইন ফ্রন্ট অফ আওয়ার চাইল্ড। আরেকটা যেটা চমৎকার ব্যালেন্স, তার মানে খুবই টেকনিক্যালি আপনি টোটাল বিষয়টাকে হ্যান্ডেল করেছেন, যে কারণেই হয়তো এক সুতোয় এই ৪ টা জায়গাকে ব্যালেন্স করে আপনার প্রফেশনাল জার্নিটা ইনশাআল্লাহ এখনো ক্যারি অন করছেন। আম যে সেকেন্ড যে বিষয়টা জানতে চাই আপনার কাছে, যে আসলে নারীদের যেটা হয় যে সে শুধু ফিজিক্যাল ওয়ার্ক করছে না, ইমোশনাল লেবারটাও কিন্তু একইভাবে তাকে দিতে হয়। তো সেক্ষেত্রে আসলে মানসিক চাপগুলো, এই যে সমন্বয়গুলো করলেন, এটা তো আপনার নিজের আ ফিজিক্যাল এবং মেন্টাল ২ টা জায়গা থেকে একটা চাপ সৃষ্টি করে। তো এই মানসিক চাপগুলোকে কিভাবে সামলাইয়াছেন? ব্যক্তিগতভাবে যদি আমি আপনাকে দেখি। আসলে আমার কাছে মনে হয় চাপ শব্দটা, এই শব্দটাকে আমি কখনো আমার কাছে মনে হয় এটা সবার জন্যই সত্য। যে আমরা যদি বিষয়টাকে চাপ মনে করি তাহলে কিন্তু এটা আমার উপর চাপই সৃষ্টি করবে। আচ্ছা। তো এটাকে চাপকে আসলে চাপ ভাবা যাবে না। আমার তার কাছে মানে ভাবনা থেকে চাপ ভাবনা থেকে শব্দটাকে চাপ আমরা রিমুভ শব্দটা করে দিব। রিমুভ করতে হবে। এটা একটা ব্লেসিংস। সব সন্তানের ভাগ্যে কি হয় বাবা-মাকে সেবা করার? আমার কাছে মনে হয় না। যে এই যে আমি শ্বশুর-শাশুড়ি, বাবা-মা বা আমি না, যাদেরই যারা আছেন, আছে। যারা শ্বশুর-শাশুড়িকে পেয়েছেন, জীবিত পেয়েছেন, সুস্থ পেয়েছেন, বাবা-মাকে পেয়েছেন, এটা তো অনেক বড় একটা ব্লেসিংস আমি বলব। তো আমরা যদি এটাকে চাপ না ভেবে ব্লেসিংস মনে করি, যে আজকে আমি, আপনি যেখানে যে অবস্থায় আছি, এটা কিন্তু তাদেরই অবদান, তাই না?
তাদের এক্স্যাক্টলি। জন্য তাদের মানে ত্যাগের কারণেই কিন্তু আমরা আমাদের এই অবস্থানে আজকে আজকের আছি। আমরা, হ্যাঁ, আমরা আজকের আমি। হুম, তো সেক্ষেত্রে তাদেরকে কখনো চাপ ভাবা যাবে না। তাদেরকে ভাবতে হবে অবশ্যই তারা ব্লেসিং রেসপনসিবিলিটি। এবং এইটা হ্যাঁ, এক্সাক্টলি আমরা যেটা করছি, আমি তাদেরকে যে এল্ডারলি সেবা বলেন বা তাদেরকে সময় দেয়া বলেন, এটা কিন্তু আমার রেসপনসিবিলিটি। এবং একইভাবে এটা কিন্তু আ আমার সন্তানদের মধ্যেও কিন্তু এটা ট্রান্সফার হবে। আমি এটা ফিল করি এবং আমি এখনো দেখেন আমার ছেলে ইংল্যান্ডে থাকে। ও কিন্তু প্রতিদিন আমার সাথে ওর ভিডিও কলে কথা হচ্ছে। তার সে মানে কিন্তু কানেকশনটা এস্টাবলিশড হ্যাঁ। হয়ে গিয়েছে আপনার যে এই যে টোটাল ফ্যামিলি থেকে প্রক্রিয়ার মধ্যে। এই যে আমি মানে আমরা যদি সন্তানদের সামনে আমরা এল্ডারলি কে যদি সম্মান করি, তাদের প্রতি আমাদের রেসপনসিবিলিটি গুলি পর্যায়ক্রমে পালন করি এবং আমার প্রফেশনাল জায়গায় যদি আমার রেসপনসিবিলিটি গুলো আমি ঠিকভাবে পালন করি, তাহলে সেটা কিন্তু সন্তানদের জন্য একটা শিক্ষা। আপা আরেকটা প্রশ্ন যেটা আসলে জানতে চাই, এটা হয়তো অনেক কর্মজীবী নারীই করেন। যে একটা গিল্ট ফিল করা। আমাদের কর্মজীবী নারীদের মধ্যে একটা গিল্ট ফিল থাকে যে আমি কোনো দিকে ঠিকমতো সামলাতে পারলাম না, কোনো দিকে অ্যাটেনশন দিতে পারলাম না। এই গিল্টটাকে কিভাবে ওভারকাম করা যায়? আসলে গিল্ট তো দুরকম হতে পারে। কিছু কর্মজীবী নারী যারা হয়তো ইগনোর করছেন তাদের রেসপনসিবিলিটিটাকে। যে মা, শ্বশুর-শাশুড়ি যাকেই হোক, এল্ডারলিদেরকে হয়তো ওরকমভাবে সময় দিচ্ছেন না। তো সেটা এক ধরনের গিল্ট। তো তাদের উদ্দেশ্যে বলতে হবে যে আ আসলে ইচ্ছে করলেই সময় বের করা সম্ভব। যদি আপনি আপনার কাজটাকে রুটিনলি একটা ম্যানেজ করতে চান, তাহলে কিন্তু এটা করা সম্ভব। সেটা ফ্যামিলি মেম্বারদের সহযোগিতায় হোক, আপনার কাজটাকে সিস্টেম্যাটিক্যালি যদি আপনি রুটিনলি এটাকে সাজিয়ে গুছিয়ে নেন, তাহলেও এটা সম্ভব। এক্সট্রা হ্যান্ড অ্যাটেন্ড এক্সট্রা হ্যান্ড আপনি এড করতে পারেন। এখন কেয়ার গিভার পাওয়া যায়। সেটাও আপনি তাদের হেল্পও নিতে পারেন। তো সেক্ষেত্রে এভাবে আমরা গিল্টটাকে মিনিমাইজ করতে পারি। আর কিছু আছেন যারা হয়তো তার ফ্যামিলিকে ঠিকই সময় দিচ্ছেন, বাট তার মধ্যে একটা আর অতৃপ্তি কাজ করছে যে, না আমি হয়তো আরেকটু সময়। আরেকটু সময় দিলে ভালো হতো। আসলে ভালোর তো কোনো শেষ নেই। ভালো তো অনেক কিছুই হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমি বলব যে তাদের উচিত যে যতটুকু সম্ভব তারা যেন কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইমটা দেয়। যতটুকুই তারা পারবেন সেটা যেন কোয়ালিটি টাইম হয় এবং যেভাবে তাদের বাবা-মা পছন্দ করছেন কি বা কিভাবে বাবা-মা কি শান্তি চান? পাবেন, কি চান? তাদের যে মেন্টাল যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটা বুঝে তাদেরকে সার্ভ করা। অনেক ধন্যবাদ। অর্থাৎ আসলে আমরা যখন একজন প্রবীণের সাথে থাকি তাদের চাওয়া পাওয়াগুলো ডিটেক্ট করা যায়। তো সেই এক্সাক্টলি। মানে আমরা অনুযায়ী ধরেই নেই যে হ্যাঁ, হ্যাঁ, উনাকে বেড়াতে নিয়ে গেলে উনি খুশি হবে। উনাকে না, উনার ভালো একেকজনের একেক লাগা তো রকম অন্যরকম হ্যাঁ, হতে হ্যাঁ। পারে, তাই না? একেকজন হয়তো পেপার পড়তে পছন্দ করে। অনেকে হয়তো গল্প করতে পছন্দ করে। তো আমার কাছে মনে হয় যে এভাবে আমরা চিন্তা করতে পারি যদি আমরা গিল্ট থেকে মানে পরিত্রাণ চাই যে আমি যাকে সার্ভ করব তার ডিমান্ডটা কি সেটা বুঝে তাকে সার্ভ করা। অনেক ধন্যবাদ। একই সাথে আরেকটি প্রশ্ন আসলে করতে চাই যে একজন নারী যাতে এই যে যারা আমরা রেসপনসিবিলিটি নিচ্ছি, সে যাতে গিল্ট ফিল না করে, তার পাশে তার পরিবার, তার সমাজ এবং তার ওয়ার্ক প্লেস কিভাবে তার পাশে দাঁড়াতে পারে? এট দ্য সেম টাইম সে কোন সাপোর্ট সিস্টেমটা আপনার মনে হয় জরুরি তার জন্য রেডি করা? কর্মজীবী নারী যারা আছেন তারা সবসময় তো আসলে ২৪ ঘন্টা কাউকে সার্ভিস দেওয়া সম্ভব না। তার যেহেতু কাজের ক্ষেত্রটা অনেক বড়। তো সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদেরকে আপনি এনগেজ করতে পারেন। তারা যেই থাকুক আশপাশে খোলামেলা আলোচনার খোলামেলা মাধ্যমে। আলোচনার মাধ্যমে কাজগুলোকে ভাগাভাগি করে নেয়া। আর এছাড়া এখন তো কেয়ার গিভার খুবই এভেইলেবল। কেয়ার গিভার এর মাধ্যমেও কিন্তু কাজটাকে সহজ করা সম্ভব। কারণ যে ব্যক্তি পারছে না ফুল টাইম সময় দিতে, সে যে কেয়ার গিভার এর মাধ্যমে যদি তাকে সাপোর্ট দেয়া যায় এল্ডারলিদেরকে, তাহলে টাইম টু টাইম কেয়ার গিভারকে আ অবশ্য মনিটর করা, কোয়ালিটিটাও ইনশিওর করা হ্যাঁ, যায় তাদের সেক্ষেত্রে। কোয়ালিটি এনশিওর করা কিংবা তাদের একটা রুটিন ঠিক করে দেয়া এবং টাইম টু টাইম সেটা ফলো আপ করা। তাহলে কিন্তু এটা একটু ইজি হয়। কাজের ক্ষেত্রে আমি বলব যে আমরা যারা কর্মজীবী আছেন তাদের তো অবশ্যই এটা একটা অনেক বড় রেসপনসিবিলিটি, তাই না? তো সেক্ষেত্রে ডেডলাইন গুলো কিভাবে মিট করা কাজের যায়, প্রায়োরিটি কাজের অনুযায়ী। প্রায়োরিটি অনুযায়ী সেটাকে স্টেপ বাই স্টেপ সেই কাজগুলোকে টাইম টু টাইম ডেলিভার করা, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তার মানে আম এখানে আসলে এক্সট্রা টাইম আমরা না চাইলেও অনেক সময় আমরা বলি যে হেলদি লাইফ মেইনটেইন করার জন্য আপনি একটা রুটিনের মধ্যে থাকবেন। কিছুটা ব্যাঘাত ঘটে যে এটা আসলে এক্সট্রা একটা টাইম। অ্যাডজাস্টমেন্ট, তাই না? হুম, একটু স্যাক্রিফাইস, একটা অ্যাডজাস্টমেন্ট মিলেই তো সবকিছু। যেহেতু আপনার কাছে দায়িত্বটা একটু বেশি চলে আসছে যে কোনো কারণেই হোক, একটা এল্ডারলি কে সাপোর্ট দেওয়া, চাইল্ড ম্যানেজ করা, সংসার, সন্তান, স্বামী। আপনি যেটা বললেন যে একসাথে সবকিছু। তো সেক্ষেত্রে অবশ্যই টাইম টু টাইম ডেডলাইনটা মিট হুম। করতেই হবে।
এক্ষেত্রে উইকেন্ড বলে ওরকম ভাবে স্পেসিফিক কোনো আপা টাইম ওয়ার্ক থাকবে না। প্লেস এবং আমাদের সমাজ কিভাবে এই নারীগুলোকে সাপোর্ট দিতে পারে? সাপোর্ট সিস্টেমটা কি হওয়া দরকার? সবকিছু মিলেই তো একটা জীবন। কাজে অনেক সময় আছে ফ্যামিলি থেকেও কিন্তু অনেকে বলে যে হ্যাঁ, এখন সাপোর্ট দিতে চায় হ্যাঁ, না। সাপোর্ট দিতে চায় না যে এখন চাকরি ছাড়ো। এটা কিন্তু কমন একটা ইস্যু, তাই না? হুম। যে বাচ্চার সমস্যা হচ্ছে ক্লাসে ভালো করছে না বা মা-বাবা অসুস্থ, চাকরি ছাড়ো। সবার আগে গিয়ে নজর পড়ে মহিলার চাকরি কিভাবে, ওটা বাদ দিয়ে কিভাবে। তো আসলে কিন্তু তা না, তাই না? একটা কর্মজীবী মা বলেন, কর্মজীবী স্ত্রী একটা কর্মজীবী মহিলা, সে কিন্তু সব দায়িত্বই পালন করছে। তো সামাজিকভাবে বা পারিবারিকভাবে যদি তাকে সাপোর্ট না দেয়া মানে যায়, বাধাটা না দেয়া। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু এবং একজন মহিলার এই যে তার যে আর্নিং টা, তাই না? একজন এল্ডারলি কে বলেন বা একজন চাইল্ড কে বলেন সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই ফিন্যান্সিয়াল কন্ট্রিবিউশন কিন্তু অনেক বড় একটা ইস্যু। তো কাজেই চাকরি ছাড়াটা কিন্তু সমাধান না। বিশেষত আমরা যে সময়টা এখন মানে পার চেজ করছি, করছি হ্যাঁ, যে সবকিছু ঊর্ধ্বমুখী। একের ইনকামে সংসারটা সুন্দরভাবে চালানো কিন্তু খুবই টাফ। তো কাজেই এটা কোনো সমাধান না যে চাকরি ছেড়ে দাও। কিন্তু সবাইকে সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে যে হ্যাঁ, সবাই মিলে আমরা চেষ্টা করব যে যার জায়গা থেকে যতটুকু পারি সাপোর্ট দিব, যাতে খুব সুন্দরভাবে পুরো পরিবারটা ম্যানেজ করা সম্ভব তার হয়। মানে আবারও আমরা ওই জায়গাটায় আসি যে যার দায়িত্বে কাজগুলো একটু ভাগাভাগি করে ভাগাভাগি নেয়া। করে। কোনো পার্সোনাল ইস্যু বা পার্সোনালাইজ করে না নেয়া যে হ্যাঁ, এটা তোমার দায়িত্ব তোমাকেই করতে হবে, এটা আমার দায়িত্ব না আমি করব না। আপা আরেকটা হয়তো খুবই রিলেভেন্ট আমরা যে ডিসকাশন করছিলাম এরকম রিলেভেন্ট একটা কোয়েশ্চেন করব যে এই এতগুলো দায়িত্ব আসলে পালন করতে যেটা খুব কমন হয়ে থাকে যে নারীরা আমরা খুব বেশি সময় নিজের জন্য দিতে পারি না। কিন্তু আমারও তো ফিজিক্যাল, মেন্টাল জায়গাটাতে আমাকে ফিট থাকতে হবে বা নারীদের ফিট থাকতে হবে। এই যে ভিন্ন রোলস অ্যান্ড রেসপনসিবিলিটি গুলোকে চেজ করার জন্য, সেক্ষেত্রে নিজের জন্য কতটুকু কোয়ালিটি সময় আ প্রত্যেকটা নারীর দেয়া উচিত এবং কি কাজগুলো কি ভাবে হতে পারে? সবসময় আমার খাদ্যের যে ৭ টি গ্রুপ আছে, প্রতিটা গ্রুপ থেকে যেন আমি নিয়মিত খাই এবং পর্যাপ্ত পরিমিত পরিমাণে যেন খাই। এভাবে আমার ডায়েটটা কন্ট্রোল করা এবং খুব সামান্য কিছু হলেও এক্সারসাইজ করা। আর আমি আগে বারবার বলছি যে হ্যাঁ, যে ধর্মেই আছি না কেন ধর্মের অনুশাসনগুলো মেনে চলা এবং একটা ইয়োগা করা বা সবসময় একটা পজিটিভ চিন্তা করা। আমি বলব যে আমি যদি চিন্তা করি যে উফ আমি অনেক ক্লান্ত, আমার খুব চাপ যাচ্ছে তাহলে কিন্তু আমার আসলে আমি আমাকে স্ট্রেস স্ট্রেসের থেকে মধ্যে আমি ফেলে বেরোতে দিলাম। পারব না। কিন্তু সবসময় পজিটিভ চিন্তা করা যে না আমি তো পারছি। আমার জন্য তো এই কাজগুলো হচ্ছে। তাহলে আমার এই ফিন্যান্সিয়াল কন্ট্রিবিউশনটা তো আমার সংসারের জন্য প্রয়োজন। এবং সবাইকে আমি ভালো বেসে মানে সবাই মিলে আমরা ভালো আছি। আরো ভালো থাকবো। মানে সবসময় পজিটিভ একটা চিন্তা করা এবং নিজের যে কাজগুলো করতে ভালো লাগে। খুব অল্প সময়ের জন্য হলেও আমার কাছে মনে হয় যে মি টাইম আসলে এটা খুব লাগবে। জরুরি, হ্যাঁ, এটা খুবই খুবই জরুরি। জরুরি এবং সেটা যে সবসময় একই রকম হবে, প্রতিদিনই হবে তা না। যখন আপনি ক্লান্ত ফিল করছেন বা যখন আপনি মনে করছেন যে না আমার একটু রেস্ট দরকার তখন এবং ঘুমটাও কিন্তু খুব জরুরি। আমি বলব যে যতই আপনি কাজ করেন না কেন আপনার নির্দিষ্ট সময় এটা সবার জন্য প্রযোজ্য। যে ঠিক সময় মতো একটু ঘুমানো খাওয়া এবং এবং হ্যাঁ, ঘুমানো। খাওয়া এবং ঘুমটাকে ঠিক রাখতে পারলেই আসলে অনেকটা ঠিক থাকা সম্ভব। এছাড়া গল্প করা কারো সাথে কিংবা হয়তো একটু বাগান করা বা আপনার মি হয়তো টাইমটা কিভাবে পাস করছেন? আমার মি টাইম বলতে আমি গাছ আ গাছ আমার খুব পছন্দ। একটু গাছ লাগাই। গার্ডেনিং করেন। হ্যাঁ, এটা একটু শখ আমার। বাবার অনেক সময় হয় যে পুরোনো দিনের ছবিগুলো দেখি। যে এই যে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সবাইকে পুরোনো দিনের ছবিগুলো দেখলেও না আমার কাছে মনে হয় যে একটা পজিটিভ ভাইব আসে। কোয়ালিটি একটা হ্যাঁ, টাইম পাস যে করা যায়। কত সুন্দর ছিল সময়গুলো। এখনো তো ইচ্ছে করলে একই সাথে আছি আমরা এরকমভাবে সময় কাটাতে পারি। তো পজিটিভ চিন্তা সবসময় আমাদের থাকতে হবে। অনেক নারী আমরা আসলে বুঝতে পারি না যে আ আমরা একজন কেয়ার লিডার হিসেবে রোল পালন করি। হুম? তো এজ এ কেয়ার লিডার আপনি কি আপনার রোলটাকে মনে করেছেন যে আপনি এজ এ কেয়ার লিডার হিসেবে আপনি আপনার রোলস অ্যান্ড রেসপনসিবিলিটি গুলো পালন করে যাচ্ছেন? নারী পুরুষ আসলে দুজনেরই দরকার। শুধু যে নারীরাই লিডারশিপে আছে বা কেয়ার লিডার, আমি মনে করি যে আসলে একটা সংসার বলেন বা আমাদের কর্মজীবন বলেন, যাই বলেন, পুরুষদের অবদানও কিন্তু কম না। এবং আপনার হাসব্যান্ড যদি আপনাকে সহযোগিতা না করে, তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না। তো আসলে মা লিডারশিপ বলেন বা কেয়ার বলেন, এটা হচ্ছে একটা সম্মিলিত প্রচেষ্টা। আমরা স্পেসিফিক আপাও যে কেয়ার লিডার হিসেবে যেটা আসলে ডিফাইন করতে চাচ্ছি যে আপনার আ যে সমন্বয়গুলা, পেশাগত সময়টা, আপনার পারিবারিক সময়টা, আপনার সামাজিক যে সময়টা,
এই সোশ্যালাইজেশন সবকিছু মিলে আসলে একটা কেয়ার লিডারশিপ নারীরা পালন করে থাকে সব সময়। সেই জায়গাটাতে নারীরা আরো সচেতনভাবে কিভাবে এই দায়িত্বটা পালন করতে পারে? এটা খুব অল্প কথায় বলতে গেলে বলতে হয় যে আসলে আমার রেসপন্সিবিলিটি কার জন্য কতটুকু এবং আমার প্রায়োরিটি সেট করাটা অনেক ইম্পর্টেন্ট আমি বলব। সেটা পারিবারিক বলেন বা প্রফেশনাল বলেন, প্রায়োরিটি সেট করাটা অনেক ইম্পর্টেন্ট। যে, যে বয়সে বা যার যেটা দরকার সেখানে দেয়া এবং আ সময়টাকে ভাগ করে নেয়া। আমার কাছে মনে হয় যে আমরা যদি খুব বড় করে চিন্তা করি তাহলে এটা কঠিন হয়ে যায়। আমরা যদি এবং মনে হতাশাও করেন বেড়ে হ্যাঁ, যায়। সপ্তাহের কাজটাকে যদি ভাগ করে নেই যে আমি হয়তো শুক্রবার সময়টা একটা ছুটির দিন ওটা আমার ফ্যামিলিকে দিব। শনিবারে হয়তো আমি বাবা-মার সাথে কাটাবো বা মানে দিনের এইটুকু সময় আমি সংসারে কাজ করব, এতটুকু সময় আমি অফিসে দিচ্ছি। এরকমভাবে মানে সময়টাকে ভাগ করে নেয়া এবং প্রায়োরিটি সেট করে যদি আমরা আ অবজেক্টিভ এবং প্রায়োরিটি সেট করে যদি আমরা আগাই তাহলে অনেক সহজভাবে এবং খুব স্ট্রংলি আমরা প্রতিটা বিষয়কে হ্যান্ডেল করতে পারি। আবার আরেকটা বিষয় জানতে চাই, যেটা এখনকার সংকট বলা যাবে। এটা আমাদের কাজের প্রয়োজনে অথবা যে কোনো কারণে আমাদেরকে অনেককেই পরিবার থেকে বাহিরে থাকতে হয়েছে। এই যে বাহিরে থাকার কারণে আমাদের মধ্যে যে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে বাবা-মায়ের সাথে, সেই জায়গাটাকে আমরা কিভাবে মিটিগেট করতে পারি? হয়তো অনেকেই এখন দেশের বাইরে থাকেন, বাবা-মারা এখানে থাকেন। আবার অনেকে হয়তো শহরে আছি আমরা, বাবা-মারা গ্রামে গ্রামে থাকেন। রয়েছে। হ্যাঁ, যেটা যেখানেই থাকি। মোট কথা বাবা-মার কাছ থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে এখনকার এই প্রযুক্তির যুগে এটা তো বলা বাহুল্য যে ভিডিও কলের মাধ্যমে কানেক্টেড হওয়া। নিয়মিতভাবে যদি এটা হতে হবে। মানে রুটিন যে করে। হ্যাঁ, রুটিন করে। যে একটা আমার ইচ্ছে হলো করলাম, ইচ্ছে হলো না করলাম না, এরকম না। না, একটা নির্দিষ্ট টাইমে আমার ফ্রি টাইম যেটা বাবা-মার ফ্রি টাইম যেটা সে সময় একটা ভিডিওতে কানেক্টেড হওয়া। বা এই যে প্যারেন্টস মানে বাবা দিবস, মা দিবস, বাবা-মার জন্মদিন, তাদের ম্যারেজ ডে এই যে স্পেশাল যে দিনগুলো আছে তাদেরকে জাস্ট একটু হাই হ্যালো রিমাইন্ড করা, করে দেয়। রিমাইন্ড করা। আর এখন তো আসলে এখন আমরা মানে আ অনলাইনে অনেক কাজ করতে পারি। যেমন হোম সার্ভিসও অনেক বেশি এভেইলেবল হয়ে গেছে। হুম। একটু ছোট্ট ফুলিয়ে একটা পাঠান না আপনি। মানে অর্ডার যে করে। অর্ডার করে যে দিয়ে গেল মাকে। হুম। এই যে আনন্দটা আপনার যেরকম তৃপ্তি হবে বাবা-মারও হবে। তো এই কাজগুলো আসলে আমরা করতে পারি এবং যদি কখনো আমার কাছে মনে হয় আরেকটা বিষয় যে অনেক সময় আমরা অনেক বার্ন আউট হয়ে যাই। বাবা-মার সাথে হয়তো চিৎকার করে ফেলি বা অনেক কথা বলা উচিত না হয়ে গেল। কিন্তু সাথে, সাথে সেটা ক্ষমা চেয়ে নেয়া যেতে পারে। যে উনি ভুল যাতে হয়েছে। হ্যাঁ, আমার যে কষ্ট না ভুল পান। হয়েছে সেটা নিজেরও একটা মানে অনুতাপের ব্যাপার যে আমার এটা করা উচিত হয় নাই। আমাকে ক্ষমা করো। এই যে বাবা-মার কাছে যে সারেন্ডার করা, এটাও কিন্তু একটা উপায়। এটা অনেক ক্ষেত্রে হয়তো আমরা ইগোর একটু কারণে অনেকে করে না। আত্মদ্বন্দ্বের হ্যাঁ, কারণে এটা হয়তো হয়ে ওঠে কিন্তু না। আসলে তো এরকম হওয়া হুম, উচিত হুম, না, হুম, তাই না? হুম। তো কাজেই আমার কাছে মনে হয় যে এবং এখন কেয়ার গিভার সেবাটা কিন্তু অনেক আমি বলব যে খুবই হেল্পফুল। দেশের বাইরে যারা আছেন তারাও কিন্তু ইচ্ছা করলে দেশ থেকে একটা কেয়ার গিভার বাবা-মার সাথে মানে ২৪ ঘন্টা সময় দেওয়ার জন্য, তাদেরকে হেল্প করার জন্য কিন্তু রাখতে পারেন। যেকোনোভাবে হোক আপনি দূরত্বটাকে আমরা মিনিমাইজ করে নিতে দূরত্বটাকে পারি। মিনিমাইজ করা এবং এল্ডারলিদেরকে কমফোর্ট দেওয়া সম্ভব। আপা, এই যে নারীরা অনেক সময় এত চাপ নিতে যে একটু বার্ন আউট হয়ে যান, এটা অনেক সময় তারা বুঝতে পারে না। এটা তারা কিভাবে বুঝবেন যে সে বার্ন আউট হয়ে যাচ্ছে এবং এটা কিভাবে সে মিটিগেট করতে পারে? এটা আসলে সবার মধ্যেই মনে হয়। শুধু নারী না, নারী পুরুষ সবার দুজনের মধ্যে। মধ্যেই হয়। আমার মনে হয় বাচ্চাদের মধ্যেও হয়। এটা আমার কাছে মনে হয় কি অনেক সময় হয় যেটা আমাদের ক্যাপাসিটির বাইরে যখন আমরা কাজ করি। যে দিন শেষে আমরা সবাই তো একটা মানুষ, তাই না? প্রত্যেকেরই একটা মানে আম স্পেসিফিক একটা আম উম সার্ভ অবস্থা করার আছে যে ক্ষমতা একটা থাকে। সার্ভ করার ক্ষমতা থাকবে। সেটা যদি আমি অতিক্রম করি তাহলেই কিন্তু আমি বার্ন আউট হব। এবং এটা বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে খুব খিটখিটে হয়ে যায়। যে কোনো কিছুতেই আপনি কিন্তু আগ্রহ পাবেন না। কোনো কিছুতেই তার ভালো লাগছে না। সবকিছুই তার কাছে একটা বার্ডেন মনে হচ্ছে। তখনই বোঝা যাচ্ছে যে না, আমি আর আপনি পারছি না। আপনি বার্ন আউট হ্যাঁ, হয়ে আমি যাচ্ছেন। বার্ন আউট হয়ে যাচ্ছি। এটাই বোঝার সবচেয়ে সহজ উপায়। এবং সেক্ষেত্রে আমার দিক থেকে আমি বলব যে সবচেয়ে বড় হচ্ছে যে একটু পজ নেয়া। যে আমি যে দায়িত্বই করি না কেন সেটা যেই হোক, সমাজের যেকোনো জায়গা থেকেই হোক। এটা একজন গৃহিণীও হতে পারে, একজন কর্মজীবী নারীও হতে পারে, একজন পুরুষও হতে পারে, একজন শিশুও হতে পারে। অনেক ধন্যবাদ আপা। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের তথ্য বলছে গোটা বিশ্বে প্রতি ৪ জনের ৩ জনই বার্ন আউট সমস্যায়
যারা আমরা মধ্যবয়সে আছি, অর্থাৎ যারা অ্যাডাল্ট আছি, যাদের উপরে আমাদের প্রবীণ এবং শিশুরা নির্ভর করছে, তাদের ক্ষেত্রে প্রতি 4 জনই 3 জন বার্ন আউট হয়ে থাকে। তো আমরা আসলে যারা অ্যাক্টিভ থাকতে চাচ্ছি, ভালো থাকতে চাচ্ছি, বার্ন আউট বিষয়টা আমরা বুঝবো এবং খুব চমৎকার একটা সলিউশন আপা দিয়েছেন যে একটু পজ নেয়া, হ্যাঁ? হ্যাঁ, যে একটু নিজেকে pause বিরতি দেয়া, দেয়া, হ্যাঁ। সময় দেয়া, এবং যাতে আমি চিন্তা আমার করা বার্ন যে আউট কেন আসলে আমি কেন এরকম হচ্ছে, আমি তো এরকম না, বা আমি তো এভাবে ভাবি না, অর্থাৎ বা আমি আমাকে তো একটু সময় দেয়া। হ্যাঁ, কেন? তখন কিন্তু আমি বুঝতে পারবো যে যে যার জায়গা থেকে যখনই আমি নরমালির বাইরে কোনো অ্যাটিটিউড করছি, তাই না? বার্নআউট বুঝতে পারবো তার মানে কখন? এটা একটু যে পরিবারকেও হ্যাঁ, ওইভাবে সহনশীল জায়গাটাকে একজন এক্সাক্টলি, নারীকে হ্যাঁ, যেটা আমার সময় দেয়া। স্বভাবের সাথে মেলে না। যে আমি হয়তো সবসময় খুব চুপচাপ থাকি, খুব আম সহনশীল, কিন্তু আমি খুব বেশি চিৎকার চেঁচামেচি করছি বা হয়তো খুব অল্পতেই রিঅ্যাক্ট করছি। কেন করছি? সেটা কিন্তু পরিবারকেও বুঝতে হবে। যে না, আসলে মানুষটা তো এরকম না, তাহলে সামথিং রং। তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, হয়তো যেকোনো কারণেই হোক, তার কোনো কারণে সে তার ক্যাপাসিটির বাইরে চলে গেছে। যার জন্য তাকে একটু পজ সময় নিতে হবে, সময় নিতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে এবং তার সে সময় যে কাজটা করতে ভালো লাগে, সে কাজটা তাকে করতে দিতে হবে এবং এক্ষেত্রে পরিবার, পরিজন, সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, এটার একটু সহযোগিতা আসলে করতে দরকার। হবে। স্পেশালি আমাদের পার্টনাররা যারা আছেন হ্যাঁ, তাদের হয়তো একটু স্পাউস সাপোর্ট যারা আছেন, আমাদের চাইল্ড যারা আছেন, তাদেরকে একটু তাদেরকে একটু সহনশীল হতে হবে। অনেক ধন্যবাদ আমাদের আজকের অতিথিকে আমাদের সাথে এতক্ষণ থেকে তার ব্যক্তিগত যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সটাকে ট্রান্সফরমেশন করেছেন। তার মতো করে আমরা যারা এই সময়টাকে পাস করছি, তার কোনো সাজেশন অথবা তার কোনো পরামর্শ যদি আপনাদের মনে হয় যে আপনাদের জীবনে কাজে লাগবে, সেটাই হয়তো আজকের আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমি আশা করি নিউট্রাউইন আরো এগিয়ে যাক এবং এই সময় উপযোগী পদক্ষেপগুলো আরো সুন্দরভাবে সামনে চলুক এবং আমরা সবাইকে নিয়ে ভালো থাকি। নিউট্রাইন কেয়ার প্রবীণ মা, শিশু এবং পরিবারের সাপোর্টে সবসময় আছে এবং থাকবে। ধন্যবাদ আমাদের অতিথিকে, ধন্যবাদ আমাদের সকল শ্রোতাকে। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতায়, নতুন কোনো আলোচনায় এবং পরিবারের আরো ভালো থাকার গল্পগুলো নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।